আচ্ছা, আহ আমরা আজকে ইতালি নিয়ে আলোচনা হবে। ইতালি এবং জার্মানি দুটোই সেনজেন কান্ট্রি। তো ইতালি এবং জার্মানির ভিসা প্রসেসিং কিভাবে করতে হয় আজকে আমরা দেখাবো। তো তার মধ্যে হচ্ছে আমরা ইতালির ওয়ার্ক ভিসা সম্পর্কে ডিটেলস জানতে চাই, সেক্ষেত্রে কোথায় আমরা ভিজিট করব। তো শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি, আপনার হচ্ছে ভিএফএস ইতালি, দেন হচ্ছে ঢাকা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে যে ফার্স্ট যে ইয়েটা আসবে, ওয়েলকাম টু বিএফএস গ্লোবাল, এটা হচ্ছে আপনার লিঙ্কটা চেক করবেন। লিঙ্কটা এইখানে দেখবেন যে বিজিডি লেখা, অর্থাৎ বিজিডি মানে হচ্ছে বাংলাদেশ। অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রির থাকবে। তো যেহেতু বিজিডি লেখা তার মানে এটা বাংলাদেশের সাবসাইট, ওইভাবে আপনারা এটাকে আইডেন্টিফাই করবেন। তো প্রথমত আমরা অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করি। এখানে আমরা যাবতীয় ভিসার টাইপ আমরা দেখতে পাবো। তো ভিসা টাইপে ক্লিক করলে এখানে যত ধরনের ভিসা ইতালি গভর্নমেন্ট দিচ্ছে আমাদেরকে, সেগুলো আমরা জানতে পারবো। যেমন ট্যুরিজম, বিজনেস ভিসা, ফ্যামিলি রিউনিয়ন, হচ্ছে সিম্যান, মেডিকেল, রিএন্ট্রি, স্পোর্টস, স্কিল্ড ওয়ার্কার, স্টাডি, লোবর অটোনোমো, রিলিজিয়াস, এটা হচ্ছে ওয়ার্ক। এখন ওয়ার্ক ভিসা ক্লিক করলে আমরা ওয়ার্ক ভিসা সম্পর্কে জানতে পারবো যে ওয়ার্ক ভিসার প্রসিডিউর গুলা কি। ওয়ার্ক ভিসার ভিসা ফি কত? ভিসা ফি হচ্ছে 13,340 টাকা হচ্ছে বাংলাদেশি টাকায়, যেটা আপনার ইউরোতে হচ্ছে 116 ইউরো। আর বাংলাদেশি টাকা 13,340 টাকা পার পার্সন ভিসা ফি। আর বিএফএস এর একটা গ্লোবাল সার্ভিস চার্জ আছে, ওরা এটা সার্ভিস চার্জ হিসেবে নেয়, সেটা হচ্ছে 4,370 টাকা পার পার্সন। আর ব্যাংক ড্রাফট চার্জ হচ্ছে 270 টাকা। তাহলে একটা যোগ করে আপনি দেখবেন যে 270, 4,370 টাকা এবং 13,340, অলমোস্ট আপনার 18,000 টাকার মতো আপনার ভিসা ফি, সার্ভিস চার্জ এবং ব্যাংক ড্রাফট চার্জ সহ টোটাল 18,000 টাকার মতো যাচ্ছে আপনার একটা ফাইল আপনার সাবমিট করতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয়। দেন হচ্ছে আপনার ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস লাগে এখানে আপনি চেক লিস্টটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে ডি টাইপ ওয়ার্ক ভিসা, হচ্ছে ডি টাইপ ওয়ার্ক ভিসা বলে। আর হচ্ছে আপনার দুই ধরনের ওয়ার্ক ভিসা হয়, একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে শর্ট টার্ম। তো লং আমরা যদি রিকোয়ারমেন্ট দেখতে চাই, সেটা হচ্ছে এটাকে ডি টাইপ। শর্ট টার্ম, আচ্ছা নেটটা স্লো। আচ্ছা, শর্ট টার্ম এটা হচ্ছে সি ভিসা, অর্থাৎ লং টার্ম ভিসাকে ডি টাইপ ভিসা বলা হয় আর শর্ট টার্ম ভিসাকে সি টাইপ ভিসা বলা হয়। তো এটার যেটা হচ্ছে চেকলিস্ট কি কি প্রয়োজন হয়। তো প্রথম হচ্ছে ওয়ান, আমরা ডি টাইপ নিয়ে আলোচনা করি, যেহেতু লং টার্ম ভিসার জন্য অনেকে চায় যে তাহলে নুল আসতে আসার পরে কিভাবে প্রসিডিউর, ওইটা আমরা দেখাবো। বাট কি ধরনের প্রসিডিউর প্রয়োজন হয় আপনার ওয়ার্ক ভিসার ক্ষেত্রে, কি কি ডকুমেন্ট লাগে সেটা হচ্ছে আমরা দেখি। ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এখন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কোথায় পাবেন? ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার হচ্ছে ডাউনলোড ফর্মে ক্লিক করবেন। ডাউনলোড ফর্মে গিয়ে দেখবেন এখানে দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে ডি টাইপ আর একটা হচ্ছে সি টাইপ। আপনি যে কোনো একটাতে ক্লিক করলে দেখেন এটা হচ্ছে ফর্ম। ডি টাইপ ভিসা মানে ওয়ার্ক ভিসা যে ফর্মটা ইতালির, এই ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে আপনি আপনার মতো করে যে ডকুমেন্ট আপনি পাবেন আপনার ক্লায়েন্ট থেকে বা নিজের জন্য, ওই ফর্মটা ফিল আপ করবেন। তো এটা হচ্ছে ফর্ম। আর কি কি চেকলিস্ট, ওই চেকলিস্টটা আপনাদেরকে আমি বলতেছি। সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার নিতে হবে। দেন হচ্ছে ফোর রিসেন্ট অ্যান্ড আইডেন্টিক্যাল ফটোস, অর্থাৎ 4 কপি আপনার একদমই সদ্য তোলা ছবি থাকবে, যেটা সাইজ হবে 4 to 3.5 সেন্টিমিটার। দেন হচ্ছে ভ্যালিড পাসপোর্ট, অর্থাৎ আপনার যে পাসপোর্ট হবে পাসপোর্টের ভ্যালিড পাসপোর্টটা প্রয়োজন হবে। আর চার হচ্ছে কপি অফ দ্য কমিউনিকেশন ফ্রম দ্য এসইউআই টু দ্য এমপ্লয়ার অফ দ্য ইস্যুয়েন্স অফ দ্য নুলাস্তা। এখন দেখেন এই যে একটু আগে যিনি বললো যে আসলে ওয়ার্ক ভিসাটা হয়ে আসে ওই কান্ট্রি থেকেই, অর্থাৎ আপনার যদি ইতালির ভিসা হয় সেক্ষেত্রে ইতালি থেকেই একটা ওয়ার্ক পারমিট বের হয়ে আসে। দেন এই ফর্মের যে ইনফরমেশন ওইটা আপনারা দিবেন, যেটাকে নুলাস্তা বলে ইতালির ভাষায়। তো আমাদের যে আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নুল আস্তা আসার পরের প্রসিডিউর। নুল আস্তা কিভাবে আনতে হয় ওইটা তো আমরা আপনাদেরকে দেখাইতে পারবো না। বাট নুল আস্তা আসার পরে ওয়ার্ক পারমিটটা আপনি কিভাবে আহ সম্পূর্ণ করবেন, ভিসা প্রসেসিংটা, ফাইল প্রসেসিংটা, ওইটাই আমরা আপনাদেরকে আজকে দেখাবো। আচ্ছা,
দেন দেন হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর কোয়ালিফিকেশন। এটা হচ্ছে মনে করেন যে আপনি ইতালি থেকে কেউ একজন সাপোজ ক্লিনিং ভিসা নিয়ে আসছেন, লাস্টটা ক্লিনিং ভিসা নিয়ে আসছে। এখন এই যে ভদ্রলোক বাংলাদেশ থেকে যাবে, তার তো একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, সে ক্লিনিং করছে কিনা। বা কেউ সাপোজ রেস্টুরেন্টে আপনার শেফ হিসেবে যাবে, যে ইতালির কোনো একটা রেস্টুরেন্টে সে শেফের নুলাস্তা আসছে যে সে শেফের কাজ করবে। এখন তার বাংলাদেশ থেকে ভিসা হয়েছে। এখন সে যে শেফের কাজ করে বা ফুড প্রসেসিং কাজ জানে, বা কোনো হোটেল বা ট্যুরিজম, এটার জন্য এই ওর ফাইলটাকে ভ্যালিডিটি দেওয়ার জন্য তার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেন বা তার সার্টিফিকেশন বলেন বা কোয়ালিফিকেশন বলেন, ওইটা দেখানোর জন্য তার কিছু দেখাই হবে। সাপোজ সে কোনো একটা ইনস্টিটিউশন থেকে হোটেল বা ফুড প্রসেসিং এর সম্পর্কে আপনার একটা ডিগ্রি নিছে, বা ছোট একটা শর্ট কোর্স করছে, সেটা 3 মাস হোক বা 6 মাস হোক, তাকে তো একটা সার্টিফিকেশন দিছে যে সে কোনো একটা শেফের আন্ডারে কাজ করছে। বা কোনো একটা রেস্টুরেন্টে, বাংলাদেশের 3 স্টার 5 স্টার, এটা এমন না যে ছোটখাটো রেস্টুরেন্ট হইলে হবে, এমনটা না। আপনার মিনিমাম 3 স্টার হইতে হবে। তো মোটামুটি 3 স্টার বা 5 স্টার হোটেলে সে কাজ করছে, একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তাকে দেওয়া হয়েছে। ওইটা আপনারা সাপোর্টিভ ডকুমেন্ট হিসাবে তাকে দিবেন। এটা যার যার কোয়ালিফিকেশন অনুযায়ী, যার যার ভিসার ইয়ে অনুযায়ী, যে সে কোন বিষয়ে যাচ্ছে ইতালিতে। দেন হচ্ছে ইতালির যে ফর্মটা, এই ফর্মটা আজকে আমরা ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে এটা আমাদের সজীব সাহেব আজকে দেখিয়ে দিব আপনাদেরকে। তো সজীব সাহেব মেবি জয়েন আছে, আমি ওনাকে হ্যান্ড ওভার করছি। ওয়ার্ক ভিসা হচ্ছে আপনার প্রসিডিউর তো আপনি অনেক কিছু বললেন, আর পাশাপাশি হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এখন মানে সময় সাপেক্ষ ব্যাপার। অ্যাপয়েন্টমেন্টটা দেখে দিলে ভালো হয়। অ্যাপয়েন্টমেন্টটা কারণ কিভাবে হচ্ছে নিবে অ্যাপয়েন্টমেন্ট ওটা প্রতি আমরা মাসে দেখিয়ে দিই। একবার ছাড়ে, হ্যাঁ, তো অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে হচ্ছে ক্রাইসিস, অনেকের কাছে হয়তো ফাইল আসবে বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য কোয়ারি করবে, বাট এটা গত মাসে 24 তারিখে ছাড়ছিল। আর এই মাসে হচ্ছে আপনার 24 বা 25 তারিখ সম্ভাব্য একটা ডেট, 25 তারিখে হচ্ছে সম্ভাব্য ডেট। তো একদিন আগ পর অনেক সময় হয়, এটা মাসে একবার দেয়, হ্যাঁ এখন। কারণ হচ্ছে অনেক ভিসার অ্যাপ্লিকেশন, আর বিএফএস এর তো হচ্ছে মিনিমাম একটা কোটা থাকে, এর বেশি জমা নিতে পারে না। এই জন্য হচ্ছে ওদের নির্দিষ্ট একটা দিন মাসের ওয়ার্কিং ডেতে ওরা ওই অ্যাপয়েন্টমেন্টটা ছাড়ে, সেটা সকাল হইতে পারে বা লাস্ট আওয়ার হইতে পারে। তো আমরা দেখি তাহলে বিএফএস এ গিয়ে কিভাবে আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো। এটা অনেকে জানি হয়তো, যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সরাসরি ইতালি বিএফএস এ যে বাংলাদেশের বিএফএস আছে, এখন বাংলাদেশের বিএফএস নাকি অন্য দেশের সেটা কিভাবে বুঝবো, একটু আগে মনে হয় আপনাদেরকে দেখানো হয়েছিল। আর পাশাপাশি যে কোনো লিঙ্কে যাওয়ার পরে দেখবো বিজিডি যদি হয়, তাহলে বুঝবো যে না, এটা যে কোনো বিএফএস এর বাংলাদেশের যে সাইটটা আছে ওইটা। আচ্ছা, এখন কারো যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সে লগ ইন করতে পারবে, আর যদি না থাকে তাহলে নতুন করে লগ ইন করতে হবে। আর এখানে হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের জন্য ইন্ডিভিজুয়াল একটা আইডি ক্রিয়েট করতে হবে। আমরা যদি 10টা পাইলে আমাদের হাতে থাকে, বা 10 জনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, 10টা মেইল দিয়ে 10টা আইডি ক্রিয়েট করে নিতে হবে আগে থেকে। আর যখন সার্ভে এট এ টাইম সবগুলো আমরা চেষ্টা করবো ধরার, কিন্তু হয়তো দেখা গেছে 10টা থাকলে একটা ধরতে পারে, কারণ ডেডিকেটেড লোক লাগে এগুলোর জন্য। তো আমার যেহেতু আইডি নাই বা থাকলেও, আমি নতুন করে আপনাদেরকে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি। তাহলে আমি দেখাচ্ছি হচ্ছে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এখানে হচ্ছে একটা ভ্যালিড যে মেইল অ্যাড্রেস, এটা দিব, আমি আমারটাই দিয়ে দিচ্ছি। একটা পাসওয়ার্ড আমাদের মতো করে স্ট্রং একটা পাসওয়ার্ড জেনারেট করে নিব। Strong করে রাখতে হবে।
পাসওয়ার্ডটা দেখে গেলেন সবাই, সমস্যা নাই, যেটা আমি আপনাদেরকে দেখানোর সাথে করতেছি। আচ্ছা, এরপর হচ্ছে ফোন নাম্বার, যেই অ্যাপ্লিকেন্টের জন্য করছি ওই ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, কারণ এটা যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপয়েন্টমেন্টের জন্য যাব তখন এই মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা না দিতে পারলে ইনস্ট্যান্ট এটা অ্যাকাউন্টটা হবে না, মানে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারবো না। এখানে ফোন নাম্বার অনেকে এখানে জিরো দিয়ে ফেলে, জিরো দিয়ে ফেললে কিন্তু ওই মোবাইলে ওটিপি জেনারেট হবে না। অনেকের সময় আমি সেদিনও দেখছি একজন আমাকে বলে যে ভাই ওটিপি তো আসতেছে না, পরে দেখলাম লগ ইন করে যে এখানে জিরো দিচ্ছি, এখানে কিন্তু জিরো দেওয়া যাবে না। কান্ট্রি কোড মানে এখানে বসবে, আর এখানে বাদ বাকি যা আছে নাম্বারে দেওয়ার পরে হচ্ছে আমাদের, সরি আমার নাম্বারটা তো এখানে রেজিস্ট্রেশন, আমার আগে যে অ্যাকাউন্টটা আছে ওইটা হয়ে গেছে, এখানে এটা দিতে পারবো না। আমি অন্য একটা নাম্বার দিচ্ছি এখানে। আচ্ছা, দেখি নতুন একটা ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করলাম। একটা মেইল আসবে আমার কাছে, মেইলটা আসতে একটু সময় লাগে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, মেইলটা আসতে থাকুক, পাশাপাশি আমরা দেখি ওয়ার্ক পারমিট ভিসার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে ওটা কি ফিল আপ করতে হয় বা কি কি ইনফরমেশন এখানে দেওয়া লাগে। আমরা অনেক বড় একটা ফর্ম থেকে সবাই ভয় পাই যে কি সমস্যা। আর ইতালির এখন মূলস্থার জন্য কিন্তু নতুন, আমরা যে যেই ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করি বা ওয়ার্ক পারমিট আছে ওটার জন্য এডিশনাল আমাদের একটা পেপারস লাগে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স লেটার, আমি আলোচনা করছিলাম। এক্সপিরিয়েন্স লেটারটা হচ্ছে আমি যে রিলেটেড জবে যাচ্ছি, যেমন এগ্রিকালচার বিষয় গেলে এগ্রিকালচার, কৃষকের একটা কিন্তু আমাদের থাকে, কৃষকের কার্ড থাকে তো, বা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একটা আপনার থাকে, সার্টিফিকেট দেয়। তো এটা বাংলাদেশে ছিল না এর আগে, এরকম রিসেন্ট এটা আপডেট করছে। এরপর হচ্ছে অনেকে হচ্ছে আপনার স্পন্সর বিষয় হচ্ছে হোটেল হোটেল বিষয়ে যায়,
বা হচ্ছে এই রিলেটেড যারা যায় ওই রিলেটেড এক্সপিরিয়েন্স দেখাইতে হয়। তো এক্সপিরিয়েন্স আপনি কোথায় থেকে নেবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অনেকে জিজ্ঞেস করবে যে কোথায় থেকে পাওয়া যায় বা এই সেই। তো এগুলা যার এক্সপিরিয়েন্স নাই সে কোথায় পাবে, নির্দিষ্ট যে কোনো এক জায়গা থেকে নিবে, যে তাকে চিনে জানে। কারণ এখন একটা ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে এটা না দিলে অনেকের ভিসা কিন্তু রিফিউজ হয়েছে, এটাও শুনছি আমরা। এখানে হচ্ছে ডাউনলোড ফর্ম গেলে এখানে হচ্ছে শর্ট টার্ম আর লং টার্ম। আমরা যেটা করি বাংলাদেশ থেকে সেটা হচ্ছে লং টার্ম। আর ইতালির ভিসার ক্ষেত্রে আমরা ছবিটা একটু মনে রাখবো, সেনজেনের অন্যান্য কান্ট্রির চাইতে ইতালির ছবিটা হচ্ছে আপনার, ছবির সাইজটা আমরা মনে রাখবো। ছবির সাইজ হচ্ছে আপনার, স্টোরিতে বললে যদি ওরা দেয়, তারপর আমাদের মনে রাখতে হবে 40 আর হচ্ছে মানে 3.5 সেন্টিমিটার যেটা, হ্যাঁ। তো এটা হচ্ছে পাসপোর্ট সাইজ যেটা বলি, ওটা চাইতে একটু ছোট। ওখানে হচ্ছে পাসপোর্ট হচ্ছে 45-35 হয়, আর এখানে হচ্ছে 40-35। এটার জন্য কিন্তু অনেকে হয়তো দেখা গেছে একটা অ্যাপয়েন্টমেন্ট অনেক কষ্ট করে নিবে, ছবিটা ঠিক না থাকলে জমা হবে না। তো এটা একটু সেনসিটিভ ভাবে আমরা দেখবো, হ্যাঁ। এরপরে হচ্ছে অন্যান্য যে ডকুমেন্ট গুলো আছে, এক্সপিরিয়েন্স লেটার, তারপরে ওগুলো নিয়ে ডিসকাস হয়েছে আপনারা জানেন। তো অ্যাপ্লিকেশন ফর্মটাতে দেখেন কি আছে। এর আগে আমরা একটা সেনজেন ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছি অ্যাজ ইউজুয়াল অ্যাজ ফর্মই। এখানে নতুন কিছু নাই, মানে ওয়ার্ক ভিসার জন্য যা যা দরকার ওগুলোই আছে। আর যেটা যেটা অ্যাপ্লিকেবল না ওটা আমরা লিখে দিব নট অ্যাপ্লিকেবল। দেখেন এখানে হচ্ছে সার নেম অ্যাজ পার পাসপোর্ট যেটা আছে, ফ্যামিলি নেম অ্যাজ পার পাসপোর্ট যেটা আছে একই, সার নেম ফ্যামিলি নেম দুইটা একই হবে। এরপরে ফার্স্ট নেম অ্যাজ পার পাসপোর্ট যা আছে, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, কারেন্ট ন্যাশনালিটি, কান্ট্রি অফ বার্থ, মানে সেনজেনের সবগুলা ফর্মের মোটামুটি বেসিকটা অলমোস্ট সেম। এরপর হচ্ছে জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, তারপর হচ্ছে ইন কেস মাইনর হলে মাইনরের জন্য টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, অর্ডিনারি পাসপোর্ট অ্যাজ ইউজুয়াল। দেখেন দুইটা এর আগে সুইডেন আমরা করছিলাম সেম। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট হোম অ্যাড্রেস এন্ড ইমেল অ্যাড্রেস। এখন হোম অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট দিতে পারে, যেহেতু ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপ্লাই করতেছে, বা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস দিতে পারে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে টেলিফোন নাম্বার যেটা অ্যাপ্লিকেন্টের ফোন নাম্বার আছে এটা দিয়ে দিব। এরপর রেসিডেন্ট ইন কান্ট্রি আদার দেন কান্ট্রি, যদি এরকম কারো থাকে তাহলে দিবে। কারেন্ট অকুপেশন যদি কারো থাকে দিবে, আর না থাকলে তো নাই। এরপরে সরি, এখানে আমরা গিয়ে দিব হচ্ছে কি, এখানে গিয়ে দিব হচ্ছে কি পারপাসে যাচ্ছে। তাহলে স্যালারি বেসড এমপ্লয়মেন্টের জন্য সে যাবে, তাহলে এটাতে টিক দিব। এরপর হচ্ছে ইউর ডেস্টিনেশন ইন ইতালি, ইতালিতে কোথায় যাচ্ছে সেটা দিবে। এরপর হচ্ছে সেনজেন স্টেট ফার্স্ট এন্ট্রি, অবশ্যই ইতালি হবে। এরপর হচ্ছে নাম্বার অফ এন্ট্রি, এখানে হচ্ছে আমরা যেহেতু ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করি, তো সেই ক্ষেত্রে এটার মেয়াদ 1 বছরের জন্য হয় এবং সিঙ্গেল এন্ট্রি হয়। তো এটা আমরা সিঙ্গেল এন্ট্রি দিব। এরপরে যদি মাল্টিপল দেয় ভিসা অফিসার, সেটা আলাদা হিসাব। নাম্বার অফ ডেজ ইন্টারনেট স্টে, কারণ ওয়ার্ক পারমিট ভিসার যে লং টার্ম যে ভিসা, এটা মানে মিনিমাম আমাদের যে ওয়ার্ক পারমিটটা আসে ওটা হচ্ছে মানে 365 দিনের জন্য, এটা আমরা অনেকেই জানি। ইন্টেন্ডেড ডে অ্যারাইভেল এরিয়া ইন সেনজেন এরিয়া, মানে কবে আমি সেনজেনে যাচ্ছি। এরপর হচ্ছে সারনেম অ্যান্ড নেম অফ দ্য পারসন ইন ইতালি হু অ্যাপ্লাইড ফর ফ্যামিলি, মানে এটা যদি ফ্যামিলির জন্য কেউ অ্যাপ্লাই করি ফ্যামিলি ভিসা, তো তার জন্য। আর হচ্ছে সারনেম অ্যান্ড নেম অফ এমপ্লয়ার ইন ইতালি, মানে যেই কোম্পানিতে জব করব ওই কোম্পানির মালিকের সারনেম গিভেন নেম, ওটা আপনার নুলস্তাতে থাকবে। আর নুলস্তাতে না থাকলে আপনার যে আপনাকে নুলস্তাটা নিয়ে দিবে সে এগুলা দিয়ে দিবে আপনাকে, বা নিজেও ফর্ম ফিল আপ করে দিতে পারে। এরপরে অ্যাড্রেস ইন ইতালি, ইতালিতে যদি ফ্যামিলি থাকে বা হচ্ছে আমরা যে জবের জন্য যাব ওই মানে ওর অ্যাড্রেস দিতে হবে এখানে। এরপরে টেলিফোন নাম্বার। এরপরে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ হোস্ট কোম্পানি, এগুলো হোস্ট কোম্পানি যদি হয় তো কোম্পানির থ্রুতে যাই তাহলে কোম্পানির অ্যাড্রেস দিব, আর টেলিফোন নাম্বার কোম্পানির টেলিফোন নাম্বার। আর কোম্পানির প্রত্যেকটা যখন ইনভাইটেশন কেউ হোস্ট করে বা হচ্ছে আমাকে কেউ স্পন্সর করে, তখন তার একটা মানে তার কমিউনিকেশন যে পার্সন থাকে, একটা কোম্পানিতে দেখেন 20, 50, 100, 200 লোকও থাকতে পারে, কিন্তু সবাই তো আর আমাকে ইনভাইটেশন করছে এটা জানবে না বা জানে না। তো যে কোনো একজনের ইনভাইটেশনের নাম থাকে, নাম, মেইল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার।
এগুলো থাকে। এরপর হচ্ছে এখানে কস্ট ট্রাভেলিং এন্ড লিভিং ডিউরিং দা স্টে অফ কাভার বাই। এখানে হচ্ছে আমরা যখন যাব নিজেদের খরচে থাকবো, ট্রাভেলটা নিজেদের খরচেই করব, তাহলে এটা ক্যাশ দিয়ে দিব, বা যদি কারো ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট দিয়ে দিব, এটা অ্যাজ ইউজুয়াল। এরপর হচ্ছে পার্সোনাল ডাটা অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, যদি কারো ফ্যামিলি মেম্বার্স, ওই যে যাদের ফ্যামিলি মেম্বার ফ্যামিলি বিষয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ ঠিক আছে। তো এটা মানে মোটামুটি মোটামুটি কি সম্পূর্ণ এই ছিল। এরপরে প্লেস এন্ড ডেট আর সিগনেচার, মানে একটু ব্যতিক্রম এই নিচের নিচের অংশটুকু, আর বাদ বাকি সব অ্যাজ ইউজুয়াল। এরপরে এখানে দুইবার সাইন সিগনেচার করতে হয়, এখানে একবার 31 32। 31 হচ্ছে আপনার প্লেস এন্ড ডেট, আমরা ঢাকা থেকে অ্যাপ্লাই করলে ঢাকা, চিটাগং থেকে অ্যাপ্লাই করলে চিটাগং, আর তারপরে যে যেখান থেকে করি। আর পাশাপাশি হচ্ছে এখানে প্লেস এন্ড ডেট আর সিগনেচার, এটা দিয়ে দিব। এই মোটামুটি হচ্ছে এই হচ্ছে ভিসার অ্যাপ্লিকেশন প্রসিডিউর, সরি ফর্মের প্রসিডিউর। আর সাপোর্টিং ডকুমেন্ট তো এখানে বলাই আছে কি কি সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, কারণ সব ডকুমেন্ট তো আর সবার ক্ষেত্রে লাগবে না। এন্ড প্রথম হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আমরা দেখালাম। এরপরে রিসেন্ট ফটো, ফটো লাগবে 40 35। এরপর হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট প্লাস ওয়ান কপি, মানে ভ্যালিড পাসপোর্ট যেটা আছে এটা, এবং এটার একটা ফটোকপি নিয়ে যেতে হবে। আর পাশাপাশি হচ্ছে আপনার আর কি চাইছে এখানে, কপি অফ কমার্শিয়াল ফর্ম মূল অবস্থা যেটা আছে ওইটা, আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার, এটা রিসেন্ট আপডেট হয়েছে। এই তো, এই 5টা ডকুমেন্ট হয়ে গেলে আমাদের ইতালির ওয়ার্ক পারমিট দিচ্ছে, আমরা শিখে গেলাম। আর হচ্ছে আমার মেইলটা এখনো আসে নাই। আমরা অন্য একটা বিএফএস এর থ্রুতে দেখাচ্ছি কিভাবে মেইলটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখাই, যেহেতু বিএফএস রিলেটেড অনেকগুলো দেখানো হয়েছে, ফ্রান্স এম্বাসিটা আমরা দেখাই। ফ্রান্স এম্বাসির কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটা একটু দেখাচ্ছি, সবাই খেয়াল করেন। আমরা সরাসরি হচ্ছে ফ্রান্স এম্বাসির ওয়েবসাইটে চলে যাব। এরপরে এখানে ভিসা যেটা আছে এটা অপশনটা ট্রাভেল করবো। এখন দেখেন ফ্রান্স এম্বাসিতে হচ্ছে আমাদেরকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা থাকতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করার পর আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা অনলাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে করতে হবে, অ্যাজ পার যে আমরা যেভাবে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতাম না ওই টাইপের। তো প্রথম হচ্ছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে হয়, কারণ আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করলাম, হচ্ছে ট্রাভেল প্ল্যান দিলাম যে বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসার জন্য যে আগামী 10 দিন পরে যাব, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেলাম হচ্ছে 2 মাস পর, তাহলে তো আমাদের কাজ হলো না, আবার নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো ফ্রান্স রিলেটেড ফ্রান্স, পর্তুগাল, অস্ট্রিয়া সেম এম্বাসি রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ এখানে বলা আছে, দেখেন অস্ট্রিয়া, পর্তুগাল এন্ড চেক রিপাবলিক আর রিপ্রেজেন্ট বাই দ্য ফ্রান্স ফর শর্ট স্টে অনলি, মানে শর্ট টার্ম যে ভিসাগুলো আছে, শর্ট টার্ম ভিসাগুলো মানে এই অস্ট্রিয়া, পর্তুগালের এন্ড চেক রিপাবলিকের হচ্ছে ফ্রান্স এম্বাসি বাংলাদেশ থেকে দেয়। আর লং টার্ম বা ওয়ার্ক পারমিট ভিসাগুলো অন্যান্য দেশে, আমি বলতে পারি যে ইন্ডিয়া থেকে দেয় বা শ্রীলঙ্কা থেকে। মানে ইন্ডিয়াটা আমরা বলি কি জন্য, ইন্ডিয়াতে যাওয়া আসা খরচ কম, এই জন্য আমরা ইন্ডিয়া থেকে অনেকে অ্যাপ্লাই করি বা যাই। তো এটা হচ্ছে ফ্রান্স এম্বাসির ওয়েবসাইট। আর এখানে দেখেন আমরা আগে অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নেয়, অ্যাপয়েন্টমেন্ট থাকে না সাধারণত, সপ্তাহে একদিন ছাড়ে ওরা। তো এম্বাসির যেসব এম্বাসি গুলা অ্যাপয়েন্টমেন্ট বেস, এগুলোটা একটু মুশকিল, কারণ হচ্ছে আগে থেকে ফলো আপ করতে হয়, যে ট্রাভেল প্ল্যান সব আগে থেকে ফিক্সড করা থাকলেও অনেক সময় হয় না অ্যাপয়েন্টমেন্টের কারণে। এরপর হচ্ছে সুইজারল্যান্ড, তাও সেম আপনার প্রসিডিউর, জার্মান অলমোস্ট সেম। দেখেন এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট খালি নাই, খালি থাকলে আমাদেরকে দেখাইতো।
তো এটারও অ্যাপয়েন্টমেন্ট নাই। তো অ্যাপয়েন্টমেন্ট গুলো এইভাবে দেখতে হয়, মানে আমরা ফলো যখন কারোর জন্য কাজ করব তখন এইভাবে ফলো আপ করবো। এটা হচ্ছে ফ্রান্স এম্বাসি। আর পাশাপাশি ফ্রান্স এম্বাসিতে আমাদের অ্যাপ্লিকেশন যেটা, এটা অনলাইনে ফিল আপ করতে হয়। ওই লিঙ্কটা আমরা দিয়ে দিব। এখানে দেখেন, আমরা এখানে তাও একটা আইডি ক্রিয়েট করতে হয় অ্যাজ ইউজুয়াল, ওই যে পাসপোর্টের আমরা যেভাবে অ্যাপ্লাই করা শিখাইছি ওইভাবে। এখানে একটা অ্যাপ্লিকেশন করতে মানে প্রথমে একটা আইডি ক্রিয়েট করতে হয়। আইডি যে কোনো কারো নামে হইতে পারে। আইডি হওয়ার পরে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবো। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এক আইডি দিয়ে একাধিক করা যায়, কোনো সমস্যা নাই। আর সেই ক্ষেত্রে যখন আমরা মেইলিং ইনফরমেশন দিব, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিব, তো এগুলা যেন যার জন্য করতেছি তারটা দিই, সেটা খেয়াল রাখবেন। এখানে দেখেন স্টার্ট ইউর ভিসা অ্যাপ্লিকেশন, এটা যদি আমরা দেই আমাদেরকে একটা আইডি ক্রিয়েট করতে হবে। তো এই কপি লিংকটা আমরা একটু কপি করে নিব বা আমরা দিয়ে দিব এগুলা। আহ, আপনারা পারেন, চেষ্টা করবেন এখান থেকে। আর এরপর হচ্ছে ডেনমার্ক, আর হচ্ছে আপনার ডেনমার্ক ডেনমার্ক দেখাবো। ডেনমার্কের প্রসিডিউরটা কি, অলমোস্ট সেম। ডেনমার্ক হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে না। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আরেকটা কান্ট্রি আমরা একটু দেখাই। ডেনমার্ক নরওয়ে কিন্তু সেম বিএফএস এর থ্রুতে জমা হয়। ডেনমার্ক নরওয়ে সেম বিএফএস এর থ্রুতে জমা হয়। আচ্ছা, তাহলে আমরা ডেনমার্ক তাও বিএফএস এর চার্জ দিলে পেয়ে যাবো। ডেনমার্ক বিএফএস তাও হচ্ছে, এটা গুলশান 2 নাম্বার ডেল্টা টাওয়ারে। হ্যাঁ, এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, বাট ডকুমেন্ট রিকোয়ারমেন্টটা এখানে দেয়া আছে। ওখানে অ্যাপয়েন্টমেন্ট লাগে না। অ্যাপয়েন্টমেন্ট আপনি কল সেন্টারে কল দিয়ে দেখতে পারেন, কারণ অ্যাপয়েন্টমেন্ট দরকার হয় না। প্রথম হচ্ছে আমরা ভিসা টাইপ সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে আমরা কি ভিসার জন্য দাঁড়াচ্ছি বা অ্যাপ্লাই করতেছি, বা ডেনমার্ক নরওয়ে কোন দেশের জন্য। তো এটা ট্যুরিস্ট ভিসার জন্য হলে ভিসা ফি কত, ভিসা ফি হচ্ছে 80 ইউরো। আর বিএফএস এ দেখেন, বিএফএস ভেদে বা হচ্ছে কান্ট্রি, মানে এক এক বিএফএস বা হচ্ছে এম্বাসি ওয়াইজ ভিসা ফি কিন্তু চেঞ্জেস আছে। হ্যাঁ, তো দেখেন এটা হচ্ছে ওরা কিভাবে ইয়ে করছে, যে বিএফএস এর যে সার্ভিস চার্জটা ওরা ইউরোতে কনভার্ট করে নিচ্ছে। হ্যাঁ, ইউরোতে কনভার্ট করে নিচ্ছে। ভিসা ফি হচ্ছে 80 ইউরো, আর বিএফএস সার্ভিস চার্জ হচ্ছে 13 ইউরো। টোটাল হচ্ছে আপনার বিডিটি তে কনভার্ট করলে 15,076 টাকা। এটা হচ্ছে ডেনমার্ক বা নরওয়ের জন্য আমরা যদি অ্যাপ্লাই করি ট্যুরিস্ট ভিসার জন্য, তাহলে এটা। আর এরপর হচ্ছে বাচ্চাদের জন্য as usual, আর এখানে 13 হচ্ছে ইউরো, মানে 13 ইউরো হচ্ছে ওদের সার্ভিস চার্জ, বিএফএস এর সার্ভিস চার্জ। আর কোনো হিডেন চার্জ নাই যদি আমরা ওখান থেকে কোনো ফটোকপি করি, পার পেজ 12 টাকা। এসএমএস সার্ভিস নেই। এসএমএস সার্ভিস হচ্ছে আমরা যখন কোনো, যেমন আমাদের পাসপোর্টটা আসলো কিনা এটা আমাদেরকে জানাবে, এই সার্ভিসটা মানে ওরা এসএমএস এর মাধ্যমে জানাবে। তো এটা যদি নেই তাহলে 303 টাকা এডিশনাল পে করতে হয়। ফটো বুথ সার্ভিস, 4টা ফটো যদি করি তাহলে হচ্ছে আমার 303 টাকা, মানে ওদের এগুলো সার্ভিস এডিশনাল আপনার। এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, ডকুমেন্ট হচ্ছে চেক লিস্ট। চেক লিস্ট যেটা আছে, চেক লিস্টে কি আছে, দ্য প্রিন্ট অ্যান্ড সাইন সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন কাভার লেটার ফ্রম দ্য অ্যাপ্লাই ভিসা। এটা হচ্ছে সেনজেনের যে ফর্মটা আছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ওটার কথা বলছে। এরপরে দা প্রিন্ট রিসিপ্ট অনলাইন পেমেন্ট, যেহেতু ডেনমার্কের আরেকটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে ডেনমার্কের ভিসা ফিটা কিন্তু অনলাইনে পে করতে হয়। ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে 80 ইউরো পে করতে হয়। এখানে হচ্ছে পে করার পরে হচ্ছে অ্যাপ্লিকেশনটা আমাদের সাবমিট হবে। এরপর হচ্ছে আমরা ভিসা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবো, পাশাপাশি পেমেন্ট স্লিপ আমাদেরকে দিয়ে দিবে। এরপরে কমপ্লিট এন্ড সাইন, এটা হচ্ছে যদি কারো ইনভাইটেশন আসে, ইনভাইটেশনের একটা ফরম্যাট ওদের দেয়া আছে। তো এই ফরম্যাটও দিলেও হয়, পাশাপাশি এই ফরম্যাট ছাড়াও আমরা যদি কেউ সাদা কাগজে মানে আছে আমাদের মতো করে ইনফরমেশন দিয়ে দেয় তাও হবে। এরপরে পাসপোর্ট উইথ অ্যাটলিস্ট 2 ব্ল্যাঙ্ক পেজ, পাসপোর্টের যে কন্ডিশন থাকা দরকার, পাসপোর্ট অল প্রিভিয়াস পাসপোর্ট, অল প্রিভিয়াস পাসপোর্ট দিতে হবে। আর পাশাপাশি পাঁচটা কান্ট্রি যদি ভিসা থাকে ওগুলা মানে ফটোকপি করে দিতে হয়। এরপরে কাভার লেটার ফ্রম দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস টু দ্য এম্বাসি, যে ভিসা রিকোয়েস্ট লেটার যেটা। লেটার ফ্রম প্রেজেন্ট এমপ্লয়ার ইফ এনি, এটা হচ্ছে লেটার ফ্রম এমপ্লয়ার, মানে হচ্ছে আমরা যদি কোনো জব করি কেউ, তাহলে এমপ্লয়মেন্ট লেটার মিনস হচ্ছে আমাদের যে অফিস থেকে যে লেটারটা দেয় লিভ লেটার।
অরিজিনাল পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট ফর দ্য লাস্ট 6 মান্থ, সর্বশেষ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। অ্যান্ড অলসো দ্য কোম্পানি ইট সেলফ এমপ্লয়ি কোম্পানিটাও লাগবে, পার্সোনালটাও লাগবে। এখন যদি অনেকের পার্সোনাল নাও থাকতে পারে, তাহলে পার্সোনাল না থাকলে কোম্পানিটা দিয়ে দিবেন। আর কোম্পানিটা যাদের নাই, অনেক কোম্পানি তো যারা বিজনেস করে তাদের তো কোম্পানি আছে। আর যারা জব করে সেক্ষেত্রে যদি স্যালারি ব্যাংকে হয় ব্যাংকেরটা দিয়ে দিব, আর যদি সেভিংস ব্যাংক আলাদা আলাদা হয় তাহলে দুইটাই দিয়ে দিব। পাশাপাশি এফডিআর বা অন্যান্য কোনো সেভিংস যদি থাকে সেটা দিয়ে দিব। এরপর হচ্ছে ডকুমেন্ট শোয়িং এস্টাবলিশমেন্ট ইন বাংলাদেশ। এক্সাম্পল হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, পার্টনারশিপ, ওনার অর রিয়েল এস্টেট, ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট অফ চিলড্রেন। মানে এগুলো হচ্ছে আপনি যে বাংলাদেশে এস্টাবলিশড সেটার প্রমাণ হিসাবে আপনি কি দিতে পারেন, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যা আছে আপনার, যদি কোনো অ্যাসেট থাকে ওগুলার কোনো মিউটেশন দিতে পারেন, বা হচ্ছে এগুলার প্রুফ যা হয় যেটা যেভাবে প্রমাণ করা যায়। এরপরে ম্যারেজ সার্টিফিকেটটা কেন, যারা বিয়ে করছে তাদের ম্যারেজ সার্টিফিকেট। আপনি ট্রাভেল করতেছেন একা, বাট আপনার স্পাউস দেশে আছে, তাহলে এটা একটা ভ্যালিড রিজন যে আপনি দেশে ফিরে আসবেন। বা বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা সার্টিফিকেট দিবেন যাদের কারণে আপনি ফিরে আসবেন, মানে এটা এস্টাবলিশমেন্ট দেখানোর জন্য। এরপরে হেলথ ইন্স্যুরেন্স, অ্যাজ ইউজুয়াল হেলথ ইন্স্যুরেন্স আমরা বলছি প্রত্যেকটা সেনজেন কান্ট্রির জন্য আমরা যখন ভিসা অ্যাপ্লাই করবো হেলথ ইন্স্যুরেন্স লাগবেই। এরপরে প্রুফ অফ অ্যাকোমোডেশন অর হোটেল রিজার্ভেশন। হোটেল রিজার্ভেশন হচ্ছে আমরা একটা হোটেল বুকিং করে দেব। এই কপি অফ রিজার্ভেশন, ফ্লাইট, ট্রেন, বোট টিকেট, এটা হচ্ছে আইটিনারি যেটা বলি এটা। এরপর হচ্ছে ট্রাভেল প্রোগ্রাম, ড্রাফট, ট্যুর প্ল্যান যদি আমাদের থাকে। ট্যুর প্ল্যান হচ্ছে আমরা যেমন কানাডার জন্য দেখাইছি কি কি অ্যাক্টিভিটিস করতেছি, ওই রকম একটা ট্যুর প্ল্যান দিব। এরপরে প্রুফ অফ ফ্যামিলি, ফ্যামিলি যদি কেউ ইনভাইটেশন পাঠায় ইনভাইটেশন লেটারটা দিয়ে দিব। কপি অফ ডকুমেন্ট শোয়িং ইনভাইটেশন পার্সন আইডেন্টি, মানে ইনভাইটেশন পার্সনের পাসপোর্টের ইনফরমেশন দিবে, তারপর রেসিডেন্ট আইডি কার্ড দিবে, রেসিডেন্ট কার্ড দিবে বা আইডি কার্ড যদি থাকে ওটা দিয়ে দিবে। তো এটা দেখেন অনেক সহজ, ডকুমেন্ট গুলো আমরা সহজে কিন্তু বুঝতে পারছি যে কি কি ডকুমেন্ট লাগে। আর এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, তাও ফ্রান্সের মধ্যেই। এরপর হচ্ছে ফটো আমরা জানি যে 35-45 mm। এরপরে প্রসেসিং টাইম হচ্ছে ওদের 10 to 12 ওয়ার্কিং ডে, মানে ডে অ্যাজ মিনিমাম হচ্ছে 10-12 ওয়ার্কিং ডে, ঠিক আছে। আর হচ্ছে নর্মাল হচ্ছে 15 ডে। এরপর হচ্ছে ডাউনলোড ফর্মে গেলে আমরা এখানে কোনো ফর্ম পাবো না। অনেকে হয়তো গিয়ে এখানে খুঁজবেন যে অন্যান্য দেশে ফর্ম পাওয়া গেছে, কিন্তু এখানে ফর্ম পাওয়া যাচ্ছে না, এটা ফর্ম পাওয়া যাবে না। আর পাশাপাশি আমরা আরেকটা জার্মান বিএফএস একটু ব্রাউজ করি, কারণ জার্মান বিএফএস এর ফর্মটা যেটা আছে, দেখেন এখানে গেলে তাও আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। এখানে টার্ম এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট দিলে, এখানে নেক্সট গেলে এই ইনফরমেশন গুলো দিলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, মেইলে একটা লিঙ্কে যাবে, ভেরিফাইড করে নিলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হয়ে গেলে এখানে লিঙ্কে লগ ইন দিলে আমরা, মানে অ্যাজ ইউজুয়াল যে ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল আপ করতে হয় ওই স্টেপ বাই স্টেপ আমরা যখন ইনফরমেশন গুলো দিব এরপরে নেক্সটে চলে যাব। এটা হচ্ছে আপনার ডেনমার্ক বা হচ্ছে নরওয়ে এম্বাসি প্রসিডিউর, অ্যাপ্লিকেশন প্রসিডিউর। আর ভিসা ফি আমি আবারও বলছি, নরওয়ে ডেনমার্কের জন্য হচ্ছে ভিসা ফিটা অনলাইনে পেমেন্ট করতে হয়। অন্যান্য যেমন বিএফএস এ গিয়ে দেওয়া যায়, এম্বাসিতে গিয়ে দেওয়া যায়, কিন্তু নরওয়ে হচ্ছে সরাসরি, নরওয়ে ডেনমার্ক আপনার অনলাইনে পেমেন্ট করতে হয় ভিসা। আর পাশাপাশি তো বিএফএস এর একটা সার্ভিস চার্জ আছেই। বিএফএস এর সার্ভিস চার্জ তো আমরা আগে বলছি 13 ইউরো। আচ্ছা, জার্মান বিএফএস এ তাও অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হয়। একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা দেখি এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখানো যায় কিনা। জার্মান এম্বাসির অ্যাপ্লিকেশন প্রসিডিউর দেখেন, তাও মানে অ্যাপ্লিকেশন ফর্মটা একটু ব্যতিক্রম। অ্যাপ্লিকেশন ফর্মটা কিরকম হয় ওইটা দেখানোর জন্য মূলত এখানে আনছি। আর পাশাপাশি আপনারা ভিসা ফি ওদের তাও হচ্ছে 80 ইউরো, 9,600। আর হচ্ছে পাশাপাশি বিএফএস এর সার্ভিস চার্জ হচ্ছে
প্রিমিয়াম যদি নেই আমরা 3358, আর যদি নর্মাল যে সাব 2290 টাকা, ঠিক আছে। আর হচ্ছে আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট হচ্ছে এই, তো রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথমে দেওয়া আছে একদম অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে ওটার লিঙ্ক দেওয়া আছে। এরপর হচ্ছে পাশাপাশি এরকম একটা ডিক্লারেশন আছে, এটা হচ্ছে কোভিড আসার পর থেকে এটা আপডেট হয়েছে। তো এখানে হচ্ছে মানে আমরা অনেক সময় হয় কি আমাদের অ্যাপ্লিকেশন ফর্মে খুঁজে পাওয়া যায় না, আমাদের যে অ্যাড্রেস দিয়ে এগুলা খুঁজে পাওয়া যায় না। তো এই জন্য হচ্ছে আমাদের ফুল নেম, এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পোস্টাল কোড, লোকেশন, এরপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো একটা আলাদা পেজে আমরা এখানে দিই। কোনো কারণে যদি এম্বাসি থেকে কোনো কিছু দরকার হয় বা কোনো ডকুমেন্টের শর্টেজ থাকে আমাদেরকে মেইল দেয় বা ফোন করবে, এই জন্য এটা ওরা আপডেট করছে। এটা গেল। এরপরে ভ্যালিড পাসপোর্ট অ্যাজ ইউজুয়াল, এরপরে রিসেন্ট বায়োমেট্রিক ফটো 35 45, এরপরে ওভারসিজ মেডিকেল ইন্স্যুরেন্স মিনিমাম কভারেজ হচ্ছে 30,000 ইউরো। আমরা যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এনলিস্টেড বলছি ওরা এই কাভারেজ দিয়েই ইন্স্যুরেন্সটা করে। তো সো এটা নিয়ে কেউ হতাশ হওয়ার কিছু নাই যে 30,000 ইউরো মানে অনেক টাকা। এটা হচ্ছে আপনার 1400-1500 টাকা, এদের উপর ডিউরেশনের উপরে ডিপেন্ড করে। প্রুফ অফ অ্যাকোমোডেশন মানে হচ্ছে আমাদের হোটেল ফ্লাইট রিজার্ভেশন, দেখেন সব অ্যাজ ইউজুয়াল আমরা যা আছে ওটা সব সেম। হ্যাঁ, এরপরে দেখেন আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে করে এটা দেখি, আর হচ্ছে বিএফএস এর অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নেয় সেটা দেখি। অ্যাপ্লিকেশন লিঙ্কটা অন হতে থাকুক, আমি পাশাপাশি দেখাচ্ছি একটা অ্যাপয়েন্টমেন্ট বিএফএস এর কিভাবে নিতে হয়। দেখেন বিএফএস এর জার্মান বিএফএস এর একটা অ্যাপয়েন্টমেন্ট করে আপনার দেখানোর চেষ্টা করি দেখি পারা যায় কিনা। আর এই অ্যাকাউন্ট গুলো কিন্তু 5 দিন ইনঅ্যাক্টিভ থাকলে অটোমেটিক ডিসেবল হয়ে যায়, মানে ম্যাক্সিমাম বিএফএস এর। তো সেই ক্ষেত্রে যদি আমাদের আগে কখনো মেইল অ্যাড্রেস দিয়ে করা থাকে সেটা ক্রস চেক করে নেব যে কতদিন আগে আমি ব্রাউজ করছিলাম লাস্ট। দেখেন ইনফরমেশন গুলো একটু ক্রস চেক করে নেবেন, ইমেলটা ঠিক আছে কিনা। ফোন নাম্বার আবারও বলছি যে এখানে জিরো দেওয়া যাবে না। আচ্ছা, এবার হচ্ছে একটা মেইল আসছে, দেখেন জার্মান বিএফএস এর লিংক আছে। দিস লিংক উইল বি ভ্যালিড অনলি 2 days, দা ডেট 2 দিনের ভ্যালিড থাকবে, 2 দিনের ভিতরে অ্যাক্টিভ করতে হবে। তো আমি দেখেন অ্যাক্টিভ করে
দেখেন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট গুলো জার্মান এম্বাসি বা অন্যান্য embassy করতে হয় সেটা দেখেন। এখানে দেখেন জার্মান এম্বাসি ঢাকা থেকেই করা যাবে, মানে ঢাকাই একটাই। এরপর হচ্ছে শর্ট টার্ম ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করলে শর্ট টার্ম, আর ভিসা ক্যাটাগরি বিজনেস, ট্যুরিস্ট বা ফ্যামিলি ভিজিট। এখন দেখেন আর্লিয়েস্ট অ্যাভেলেবল ডেটা এখানে দেয়া আছে 23 তারিখ, 24 তারিখ দেওয়া আছে আর্লিয়েস্ট অ্যাভেলেবল ডেট। এরপর হচ্ছে ঈদের পরে দুইটা দেওয়া আছে, ঈদের পরে আছে আপনার 15 তারিখ। তো দুইটা ফরম্যাট এখানে দেওয়া আছে। আমরা যখন কন্টিনিউ করব, যার জন্য করব ফার্স্ট নেম লাস্ট নেম, এরপর হচ্ছে কান্ট্রি, তারপর পাসপোর্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলা দিয়ে অ্যাপয়েন্টমেন্টটা মানে বুক করব। অ্যাভেলেবল স্লটটা আমাদের কাছে ক্যালেন্ডারটা শো করবে, দেন হচ্ছে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলবো। তো এইভাবে হচ্ছে বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট গুলো যখন আমরা লগ ইন করবো তখন নিতে পারবো এইভাবে। আর অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখানো হয়ে গেছে। তো আশা করি আপনারা পারবেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে, সমস্যা তো হবেই, পাশাপাশি ভিডিওটা রিপিট করে দেখলেও আপনারা সলভ করতে পারবেন। আর এখন দেখেন জার্মান বিএফএস এর আমরা তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা কিরকম দেখেন। আচ্ছা, এখানে হচ্ছে ডাচ ভাষা দেওয়া আছে। হ্যাঁ, এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হচ্ছে না। তো দেখেন এখানে কিভাবে ফিল আপ করবো, অ্যাজ ইউজুয়াল ফ্যামিলি নেম, তারপরে হচ্ছে গিভেন নেম যেটা থাকে, চেঞ্জ হচ্ছে না। ওয়াইফাই চলে গেছে। ওয়াইফাই নেই। সুদীপ সাহেব, আপনার ইয়ে তো আসতেছে না, আবার ইয়ে করেন। আমার ইন্টারনেটটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমি কানেক্ট করতেছি। আচ্ছা, কিছু কোশ্চেন নিব এখন পর্যন্ত। নিতে পারেন আর আমি একটু রিকানেক্ট করতেছি, মানে পিসি ল্যাপটপের। আচ্ছা, মাইক্রোফোন আনমিউট করা হয়েছে, যারা কোশ্চেন করার কিছু কোশ্চেন করেন। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি জি ভাইয়া, বলেন। জি। আচ্ছা, আমরা যে ভিসার জন্য যাই, এক্ষেত্রে তো আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্ট নোটারাইজড করতে হয়। তো এই নোটারাইজড করানোর পরে কি এটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে কি আবার অ্যাটেস্টেশন করাতে হবে? কোন দেশের জন্য? এইটা এই যে ফ্রান্স কিংবা অন্যান্য কান্ট্রির জন্য, না না এই না, ইউরোপিয়ান। যদি ইতালিতে কিছু ডকুমেন্ট লাগে হচ্ছে আপনার, ওই যে ইতালি সেদিন আপনারা আমাদের গত ক্লাসে আমাদেরকে বলা হয়েছে যে ইতালির দুইটা নোটারাইজ সেন্টার দেওয়া আছে, সেটা জি বাড্ডার অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের যে স্লাইড দেওয়া হয়েছে ওই স্লাইডে আপনারা দেখলে পাবেন। আর জি জি পাশাপাশি ফ্রান্স এম্বাসি হচ্ছে আপনার ইয়ে লাগে, যেমন ম্যারেজ সার্টিফিকেট হচ্ছে ফরেন মিনিস্ট্রি করা লাগে। আর হচ্ছে কোনো ডকুমেন্ট যদি বাংলায় থাকে তাহলে সরি, ফ্রান্স না তো স্প্যানিশ, আমি স্পেনে। ভুল বলছি, সরি, জি। স্প্যানিশ। স্পেন এম্বাসির রুলস হচ্ছে যদি ম্যারেজ সার্টিফিকেট দেন ফরেন মিনিস্ট্রি করে দিতে হবে। আর হচ্ছে বাংলায় কোনো ডকুমেন্ট যদি থাকে, মানে কিছু কিছু ডকুমেন্ট আছে ওগুলো আপনাকে স্প্যানিশ ট্রান্সলেট করে দিতে হবে, স্প্যানিশ অনুবাদ কেন্দ্র থেকে। আচ্ছা ভাইয়া, চেক লিস্টটা দেখাইলেন, ওটা কি টিক মার্ক করে দিতে হবে সবগুলো আমরা যখন জমা দিব? না না, এটা আমরা কিছুই করতে হবে না। আমরা যখন বিএফএস এ যাব, বিএফএস এর ওই যে যারা থাকে না, বিএফএস জি এর রিপ্রেজেন্টেটিভ, ওরা জি। হচ্ছে টিক মার্ক করে আপনার যে যে ডকুমেন্ট গুলো আছে ওরা টিক দিয়ে আপনার কাছ থেকে সাইন নিয়ে তারপর ডকুমেন্ট গুলো জমা নেয়। ওরা ওখানে গেলে আপনাকে একটা পেপার দিবে, ওটাতে আপনাকে সাইন করতে হবে যে এই ডকুমেন্ট গুলো আমি দিছি বা এটা দেই নাই। তো ওটা আচ্ছা, ওরা আর করবে। ফ্রান্স। আর আমরা হচ্ছে চেক লিস্ট গুলা কি জন্য নিই, আমরা যেমন হচ্ছে আপনি একটা বিজনেস করেন,
জি বা আমি আপনাদের জন্য করি, তো আমাদের সাজানোর সুবিধার্থে আমরা ওইভাবে সিরিয়াল মেনটেন করি ডকুমেন্টগুলো আচ্ছা সাজাই এই জন্য। ভাইয়া, ওই ফ্রান্স এম্বাসিতে তো কোনো ডেট পাওয়া যায় না, সেক্ষেত্রে কি তাদেরকে মেল দিয়ে আমরা ডেট নিব, অ্যাপয়েন্টমেন্টটা নিব? না না না, মেল দিলে হবে না, ওদের প্রতি সপ্তাহে একবার ছাড়া ওই টাইমটা আমরা ফলো আপ করব। আহ, আর সজীব ভাইয়া ভাই, যে লাস্টে যে সিগনেচারটা দেখাইলেন, ওই সিগনেচারটা কি মানে হাতে লিখে দিব নাকি মানে ই সিগনেচার অথবা এমনি না না, মানে ই টাইপ করে সিগনেচার দিব? না, ই সিগনেচার হবে না, ই সিগনেচার হবে না, সিগনেচারটা হচ্ছে আমাদের ইয়েতে হবে, কি বলে মানে হাতে লেখে, মানে অ্যাজ পার মানে পাসপোর্ট টাইপিং, কলম দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইপিং। না না, আচ্ছা হাতে লিখে, হাতে 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 লিখে লিখে। সাইন, আচ্ছা মানে অ্যাজ পার পাসপোর্টে যে সিগনেচারটা থাকে না ওইটা। জি জি, ওকে। সজীব ভাই, ভাইয়া ভাই আসসালামু আমাদের জি আলাইকুম। তো জি এখানে প্রপার্টি স্যান্ডেল ভ্যালুয়েশন কান্ট্রি কি তো আছে এগুলোর ক্ষেত্রে 27টা। দিতে হবে? মানে একাধিক পার্সন কথা বলছেন, আমি বুঝতেছি না, একটু একজন। জি ভাই, আমি বলছিলাম যে প্রপার্টি ভ্যালুয়েশন যেটা, এটার ক্ষেত্রে কি সবার মানে সবগুলোর ক্ষেত্রেই দিতে হবে? না সব, এখন হচ্ছে প্রপার্টি ভ্যালুয়েশন আমরা কখন দিই? ইস্টাবলিশমেন্ট বোঝানোর জন্য। আপনার ব্যাংকের এনাফ ব্যালেন্স আছে, তখন তো আপনার ইস্টাবলিশমেন্ট বোঝানোর দরকার নাই তাকে। না, আর এটা আমার যখন আমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আমার আবার সেভিং অ্যাকাউন্ট আছে, আবার আমি ভিজিট পিসে যেটা যায় ওইটা ভিসা কার্ড ওইটা করে নিছি, 3টা অ্যাকাউন্ট করে নিছি সেম ব্যাংকে। এই ক্ষেত্রে অনেকজন আবার চাচ্ছে কি যে মানে ভ্যালুয়েশন মানে প্রপার্টি ভ্যালুয়েশন ইয়াটা যাচ্ছে আর কি। সেক্ষেত্রে কি এটা বাধ্যতামূলক কিনা বা না না না, দিলে ওটা ভালো হয় কিনা? ভ্যালুয়েশন বাধ্যতামূলক না, ভ্যালুয়েশন হচ্ছে এডিশনাল পেপার, হ্যাঁ, এটা ম্যান্ডেটরি কিছু না, জাস্ট আপনার এস্টাবলিশমেন্ট বোঝানোর জন্য আপনি যদি চান দিতে পারেন, আদারওয়াইজ আপনি স্কিপ করতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। বাট ওটা আমাকে একটা দেখাইলে নমুনা ভালো কপি হয়, দিলে কিন্তু ভালো হবে আর একটা কি। ভ্যালুয়েশন আমি দেখাইলে হয় কি, ওই যে যেমন আপনার 10টা অ্যাসেট আছে, 10টা মানে ল্যান্ড আছে 10 জায়গায়, এটা দেখলে এম্বাসি বুঝে যে না আপনার গিয়ে ওখানে থাকার ইন্টেনশন নাই, জাস্ট এটার জন্য আর কিছু না। এটা মেইনলি মূলত কান্ট্রি টাইস, হ্যাঁ, এইটা আদার্স কিছু না। ভাইয়া আমরা সজীব ভাই, যদি বাংলাদেশ বিএফএস গ্লোবালে যদি আমরা ডেট না পাই, সেই ক্ষেত্রে আমরা যদি ব্যাংকক বা দুবাই ওই বিএফএস গ্লোবালে অ্যাপ্লাই করি, তাহলে কি আমাদের অ্যাপ্লিকেশনটা কার্যকর হবে কিনা? এটা গত ক্লাসেও বলছিলাম, যদি আমরা না থাকি তাহলে আমরা আগে তো ওই যে দেশে যাচ্ছি ওই দেশের ভিসা নিতে হবে। তো ভিসা নিলে তো আমরা ওইভাবে ওই দেশে বৈধভাবে গেলাম, তো ওই এম্বাসি তো আমার ফাইলটা ওইভাবে মূল্যায়ন করবে। সজীব ভাই, জি। ওই আপনি তো দেখালেন যে আমরা যে সুইডিশ এম্বাসিতে পোল্যান্ড, সুইডেন আর নেদারল্যান্ডের জমা নেয়, আজকে দেখালেন ডেনমার্কের এটা। আর আমার কথা হলো বাংলাদেশের ভিএফএস এ বা ডিরেক্টলি এম্বাসিতে বাংলাদেশ থেকে কোন কোন দেশের সেনজেনে ট্যুরিস্ট ভিসা জমা দেওয়া যায়, বা এটা আমরা কিভাবে জানতে পারি? কিছু তো আমরা বলেই দিচ্ছি, যেমন হচ্ছে আপনার যেটা নিয়ে কাজ করলাম, সুইডেন, নেদারল্যান্ড, ডেনমার্ক, হ্যাঁ, এগুলা তো আমরা বলে দিচ্ছি যে বিএফএস এর থ্রুতে, জার্মান বিএফএস এর থ্রুতে, ইতালি বিএফএস এর থ্রুতে, ফ্রান্স এম্বাসি বলছি হচ্ছে আপনার ফ্রান্স, অস্ট্রিয়া, তারপর পর্তুগাল, এটা হচ্ছে ফ্রান্স এম্বাসির থ্রুতে জমা নেয়। এরপর হচ্ছে হাঙ্গেরি, আর হচ্ছে সুইজারল্যান্ড, এটা হচ্ছে আপনার ইয়েতে জমা নেয়, সুইজারল্যান্ড এম্বাসির থ্রুতে জমা হয়। মোটামুটি এর বাইরে তো আমাদের আর কাভারের। এরপরে স্পেন, স্পেন হচ্ছে আপনার বিএফএস এর থ্রুতে, বিএফএস হচ্ছে এটা 2 নাম্বার, সরি গুলশান 1 নাম্বার, সাইমন সেন্টার যেটাকে বলে ওইটা 3 তলায় না যেন 4 তলায়, আমার মনে নেই। তো এটা তো মোটামুটি আমাদের। স্লোভাকিয়ার ফাইল কোন কোন এম্বাসিতে জমা নেয় বা কোনটা, এটা কি জানা? সরি, পোলোবা, স্লোভাকিয়া, স্লোভাকিয়া হ্যাঁ। এটা ট্যুরিস্ট ভিসা কোন কোন ইসে জমা দিতে হবে? না ওটার ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে তো দেয় না। কোনো ভিএফএস হবে না না বাংলাদেশে? না না, মানে এগুলো হচ্ছে আমাদের যে বিএফএস গুলো আছে, কিছু কিছু হচ্ছে একাধিক বিএফএস, মানে একটা এম্বাসিও একাধিক মানে মানে কান্ট্রির জন্য রিপ্রেজেন্টেটিভ, বাট ম্যাক্সিমাম হচ্ছে মানে আমাদের তো অনেক কান্ট্রির বাংলাদেশে বিএফএস নাই এবং অ্যাপ্লাইও করা যায় না। এরপর লং টার্ম ভিসা গুলোর জন্য আমরা হয়তো দেখা গেছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যাই, বা ইন্ডিয়া ছাড়া অনেকে নেপাল যায়, তারপর হচ্ছে মানে আপনার শ্রীলঙ্কা তো অনেকে গিয়ে জমা দেয়, কারণ বিএফএস নাই বিদায় বাংলাদেশে। এগুলা কান্ট্রি ওয়াইজ আপনি চেক করে নেবেন। হ্যাঁ, সেই চেক আমরা করার প্রসিডিউরটা কি আমরা কোনোভাবে জানতে পারি যে ভিএফএস এ কিভাবে সার্চ দিলে ওটা পাবো? হ্যাঁ, আপনি যখনই অনলাইন ব্রাউজ করলে অনেক কিছু আমরা ইনস্ট্রাকশন পেয়ে যাই। তো ওটা হচ্ছে এক্সেপশনাল, আপনি যদি কোনো আচ্ছা ভাই, কান্ট্রিকে সার্চ করেন, যদি না আমার পান একটা সেক্ষেত্রে কথা। আমাদেরকে মেসেজ দিলে আমরা চেষ্টা করব যদি আপনাকে কভারেজ দেওয়া যায়।
আর আমরা চেষ্টা করবি, আমি দেখি একটা চেকলিস্ট দিয়ে দিব যে কোন কান্ট্রি বা কোনটা বাংলাদেশ থেকে ইউরোপের কোন কোন কান্ট্রি বাংলাদেশ থেকে ইস্যু হয় শর্ট আমি টার্ম ভিসাগুলো। আমি আমি সার্চ দেওয়ার পরে এই যে স্লোভাকিয়ার ব্যাপারে এরা এরা ভিএফএস যেটা শো করতেছে সেটা হলো এম্বাসি অফ ইটালি রিপ্রেজেন্টেটিভ মাল্টা স্লোভাকিয়া এন্ড ফর সেনজিন ভিসা। তো এরা এটা নিচ্ছে, এখন এটা কারেক্ট কিনা এটা একটু কনফার্ম হওয়ার জন্য আপনাকে হ্যাঁ, আমি এটা 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 হচ্ছে আপনার যখন আমরা ওই যে বিএফএস এর যখন এরকম রিপ্রেজেন্টেটিভ দেখবো তখন ওই যে ইতালি বিএফএস, তো ইতালি বিএফএস এর সাথে কথা বলে নিব। ইতালি আচ্ছা। বিএফএস এর সাথে কথা বলে নিলে ওরা একটা গাইডলাইন দিয়ে দিবে যে হ্যাঁ জমা নিচ্ছে কি নেয় না। মানে যে কোনো বিএফএস এর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ওয়েবসাইটে দেওয়া থাকে, তো ওদের কন্ট্যাক্ট সেন্টারে যোগাযোগ করলে আমরা মানে 100% শিওর হয়ে যাবো যে এটা জমা নেয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার ফ্রান্সের ভিসার আপনার ওই টাকাটা কোন জায়গায় জমা দিব আমরা? এম্বাসিতে গিয়ে আর এটার কি অনলাইন ব্যতীত অন্য কোনো ফর্ম কি ফিল আপ করতে পার? না না না, অনলাইন ব্যতীত আর কোনো ফর্ম ফিল আপ করতে হয় না। ভাই নেদারল্যান্ডের ভিসা কোথা থেকে পাওয়া যাবে, বাংলাদেশ থেকে? হ্যাঁ হ্যাঁ, নেদারল্যান্ডের বাংলাদেশ থেকে পাওয়া যায়। আচ্ছা ভাই, আমার একটু অন্য রিলেটেড প্রশ্ন, যে আমরা তো ক্লাসটা করার পরে এই যে আরাফাত স্যার আছেন, তারপরে আমাদের অন্যান্য স্যার, ওনাদের সাথে কিভাবে আমরা পরবর্তীতে কমিউনিকেশন করতে পারবো, বা আমাদের গ্রুপও তো ওইভাবে আমাদের সেট করার কোনো বিষয় নাই যে আমরা যোগাযোগ করতে পারবো, সেক্ষেত্রে তো আমাদের মেন্টরদের পরবর্তীতে প্রয়োজন হবে। ওইগুলো কিভাবে আমরা কমিউনিকেশন রাখবো পরবর্তীতে? আপনারা ওই যে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওই নাম্বারে কল দিলে কানেক্টেড, মানে মেসেজ করতে পারবেন, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে হটলাইন যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, ওইটাতে যোগাযোগ করলে পাওয়া যাবে। আই হোপ আপনাকে যদি কোনো আপডেট হয়, ওনাদের কোনো নাম্বার থাকে সেটা দিয়ে দেবে, যেহেতু আপনাদের কোর্সটা আজকে শেষ ক্লাস। আর এরপর একটা ডিসকাশন ক্লাস আছে, ওই ডিসকাশন ক্লাসে আপনাদের কিভাবে কোর্স পরবর্তী সাপোর্টটা পাবেন ওটা বলে দিবেন। জি, আমরা একটু অ্যাপ্লিকেশন ফর্মে তাহলে কল, এখন আর কল কারো নিচ্ছি না। তো দেখেন জার্মানের হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটা কিরকম আর এটা কিভাবে আমরা ফিল আপ করি। এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল দেখেন সেনজেনের যে প্রসিডিউর থাকে ওই প্রসিডিউর অনুসারে এখানে ফ্যামিলি নেম, ফার্স্ট নেম, বার্থ নেম, বলতে বার্থ নেম আমরা স্কিপ করলেও পারি, এখানে ফ্যামিলি নেম যেটা ওইটাই বার্থ নেম হয়, এটা চাইলে স্কিপ করতে পারি, এখানে দেওয়ার দরকার হয় না। আর হচ্ছে পাশাপাশি এখানে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, কান্ট্রি অফ বার্থ, জেন্ডার, তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, কারেন্ট ন্যাশনালিটি, অ্যাজ ইউজুয়াল যা ইনফরমেশন আছে ওইটাই। এরপর হচ্ছে কারেন্ট প্রফেশন এখানে যেটা আপনার এখানে যদি থাকে, যেমন আপনি হচ্ছে ব্যাংকার হলে এখানে ব্যাংকার দিতে পারেন। এরপর আর্টিস্ট হলে আর্টিস্ট দেওয়া যায়, মানে এগুলা থেকে যে অপশন আছে, যদি না হয় আদার্স দিয়ে দিব আমরা, মানে আমাদের যদি যে জব করি এই রিলেটেড এখানে থাকে এটা দিয়ে দিব, আদারওয়াইজ আমরা আদার্স দিয়ে দিব। ঠিক আছে, এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট মানে অ্যাড্রেসটা চাইবে, এখানে অ্যাড্রেস দিয়ে দিব। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্টের জন্য করবো স্টেট, হাউস নাম্বার, তারপরে পোস্টাল কোড, লোকেশন, কান্ট্রি বাংলাদেশ হলে বাংলাদেশ, অন্য কোনো দেশ থেকে এরপর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো ম্যান্ডেটরি না বাট এগুলো দিতে হবে, কারণ ফোন নাম্বার, মেল অ্যাড্রেস এগুলো না দিলে কোনো অ্যাপ্লিকেশন এখন অ্যাকসেপ্টেবল না। তারপরে এগুলো স্কিপ করা যায় কিন্তু আমরা অবশ্যই দিব এগুলো। এরপর হচ্ছে ডকুমেন্ট হচ্ছে আমরা যে ট্রাভেল ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট, এই পাসপোর্টের ইনফরমেশন দিব, পাসপোর্ট নাম্বার দিব। এরপরে ডেট ভ্যালিড আনটিল ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ। এরপর হচ্ছে প্রিভিয়াস বায়োমেট্রিক বা স্টিকারে, যে আমরা ইউরোপের আরেকটা সুইডেনের জন্য যখন করছিলাম তখন দেখাচ্ছি যে প্রিভিয়াস বায়োমেট্রিক হিস্টরি যদি কারো থাকে, যদি থাকে ইয়েস দিব, না থাকলে নো দিব। এরপরে হচ্ছে ট্রাভেল ডাটা পারপোজ অফ ট্রিপ, কি জন্য আমরা মানে অ্যাপ্লাই করতেছি, ট্যুরিজম, বিজনেস, আদার্স যদি কোনো হয় আদার্স। এরপর হচ্ছে আমরা ফার্স্ট কোন সেনজেন কান্ট্রিতে আমরা ট্রাভেল করব সেটা দিয়ে দিব। জার্মানের থ্রুতে করলে আমি বলছি যে জার্মান দিব, কারণ ওরা জানে যে আমরা জার্মান গিয়ে অন্যান্য কোনো কান্ট্রিও ভিজিট করতে পারি, কোনো সমস্যা নাই, যেহেতু সেনজেনের মানে সেনজেনের ভিতরে পড়ে, সেই কান্ট্রিগুলো ভিজিট করার জন্য ওই ভিসার বৈধতা থাকে।
সেই ক্ষেত্রে আমরা জার্মান দিলে জার্মানি দিব। এরপরে মাল্টিপল, সিঙ্গেল, টুয়াইস যা রিজার্ভ করি মানে অ্যাপ্লাই করি সেটা। এরপরে প্ল্যান অ্যারাইভেল মানে অ্যারাইভেল ডিপার্চার যে ডেটটা আছে আমাদের অ্যাপ্রক্সিমেট অ্যারাইভেল সাথে মিসম্যাচ যেন না হয় সেটা। এরপর হচ্ছে ইফ নেসেসারি এন্ট্রি পারমিট কান্ট্রি ফাইনাল ডেস্টিনেশন, এটা আদার দরকার নাই। টাইপ অফ রেফারেন্স, এরপরে আমরা এখানে রেফারেন্সটা কোথাকার দিব। হোটেল হলে হোটেল, যদি কোনো কারো পার্সন আমাকে অ্যাড করে পার্সনের ডিটেলস দিব। এরপরে নেম অফ আদার অর্গানাইজেশন যদি ইনভাইট করে সেটা দিব। আর এরপর হচ্ছে আমাদের যে অ্যাড্রেস দিচ্ছে, এখানে যাদের ইনফরমেশন দিচ্ছে তাদের অ্যাড্রেস, হোটেল হলে হোটেলের অ্যাড্রেস, মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস এগুলো দিয়ে দিই। এরপরে কস্ট কে বেয়ার করবে। এরপরে আমরা এই সব ইনফরমেশন দেওয়ার পরে যখন সেভ দিব, সেভ দিলে হচ্ছে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে জার্মানের প্রসিডিউর মোটামুটি। এরপরে আমরা জার্মানের অ্যাপয়েন্টমেন্টটা আগে থেকে বুক করে রাখবো, আর অ্যাজ পার চেক লিস্ট আমরা ডকুমেন্ট গুলো নিয়ে যাব। তো মোটামুটি জার্মান এইভাবে করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আর বিএফএস এর যেগুলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া লাগে ওগুলো আমরা একটা লিস্ট দিয়ে দিব, কোন কোন বিএফএস এর হচ্ছে যা মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যেমন ইউরোপের কোন কোন কান্ট্রি যেগুলোর জন্য বিএফএস এর থ্রুতে জমা দিতে হয়, আর হচ্ছে কোন কোন কান্ট্রি সরাসরি এমবাসি ফেস করতে হয়। এটা আমরা একটা লিস্ট করে দিয়ে দিব যাতে আপনাদের জন্য সুবিধা হয়, বেসিকটা আপনারা ইয়ে করুন। আর পাশাপাশি হচ্ছে যদি কোনো ইনফরমেশন দরকার হলে, যে একটু আগে একজন বললো মাল্টা এম্বাসি, তো মাল্টা এম্বাসি তো বিএফএস বাংলাদেশে বন্ধ করে দিছে। তো এটা একটা। তো ইতালির থ্রুতে যদি জমা হয় ইতালিতে কল দিব, বা হচ্ছে আপনার সুইডেনের থ্রুতে যদি আরো একটা এম্বাসি অ্যাড হয় যে জমা নেয়, তো ওটা হইতে পারে আজকের ইনফরমেশন কালকে চেঞ্জ হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। আপনারা ওটা ক্রস চেক করে নেবেন। পাশাপাশি যদি এরকম হয় সরাসরি বিএফএস এর ফোনে, মানে বিএফএস এর যেই কন্টাক্ট ডিটেলস দেওয়া থাকবে ওই কন্টাক্ট ডিটেলসে ওদের সাথে কথা কমিউনিকেশন করে নেবেন। এটা হচ্ছে আপনারা বিভ্রান্তি মানে অ্যাকচুয়াল ইনফরমেশন পাবেন। হ্যাঁ, ওদের কন্টাক্ট নাম্বার দেয়া থাকে বা হচ্ছে আপডেট কোনো ইয়ে থাকলে দেখেন রমাদানের জন্য টাইমিং চেঞ্জ হয়েছে, তো এটাও দেওয়া আছে। হ্যাঁ, 8টা 8:30 থেকে 3টা পর্যন্ত। এরপর হচ্ছে পাসপোর্ট কালেকশনের টাইম হচ্ছে 11:30 থেকে 12:30 মানে পর্যন্ত। এরপরে 2টা থেকে 3টা পর্যন্ত। তো এই টাইমিং গুলো আমরা দেখে নিব, বা হচ্ছে আপডেট কি আছে বিএফএস এ গেলে দেখে নেওয়া যায়। পাশাপাশি হচ্ছে বিএফএস সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, এটা বিএফএস এর যে কোনো বিএফএস এর থ্রুতে গেলেই, ওদের কন্টাক্ট ইনফরমেশনে গেলেই আমরা পেয়ে যাব। এই যে এখানে জার্মান বিএফএস এর রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন, বাট যখনই আমরা কোনো বিএফএস এ বা এমবাসিতে কল দিব কোনো কারণে পরিপূরক কোশ্চেন করার চেষ্টা করব। এইগুলো এটা। তো ঠিক আছে, এই পর্যন্তই থাক আজকে নাকি, যেহেতু নেক্সট ক্লাসে ডিসকাশন সেশন আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে ভাই ওভারঅল। আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল ভাইয়া, ছোট্ট একটা কোশ্চেন জি ছিল ভাইয়া। জি জি। ভাইয়া যদি ফ্রান্স এম্বাসিতে আমি কোনো ডেট না পাই, সেক্ষেত্রে আমি যদি মানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, সেটা কি সম্ভব? কি ভিসার জন্য? এটা ভিজিট ভিসার জন্য। না, ভিজিট ভিসার জন্য আপনি নিলে ওটা ওরা বলবে যে তোমার দেশ তো ভিসা দিচ্ছে, মানে তোমার দেশ থেকে বা আমাদের এম্বাসি থেকে ভিসা দিচ্ছে, তুমি এখানে আসলা কেন? তো এটা একটা ডাউটফুল। আর লং টার্ম ভিসা হলে ঠিক আছে, লং টার্ম ভিসা তো আর এখান থেকে দেয় না। তো এটা হচ্ছে একটা ডাউটফুল, বা ওরা মানে ডেট পাওয়া যায় না, তো এই জন্য বলছিলাম আর কি ভাইয়া। না ডেট পাওয়া না গেলে আগে থেকে প্ল্যান থাকতে হবে, যেহেতু আপনার ডেট পাওয়া যায় না আপনাকে আগে থেকে প্ল্যান সেট করতে হবে। তো এটা হচ্ছে মানে ওরা এইভাবে বলবে আর কি আপনাকে। নেওয়া যায় না বলতেন তা না, আপনার যদি ট্যুরিস্ট তো আর ইমার্জেন্সি ইস্যু না কোনো। না না না। তো সেই ইমার্জেন্সি ইস্যু হলে আলাদা জিনিস, কিন্তু ইমার্জেন্সি ইস্যু ছাড়া যেটা হয় ওটা অথেন্টিক হবে না। মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সবই করতে পারবেন, দিন শেষে হয়তো আপনাকে ফোন দিয়ে বলবে যে এটা। আর আপনি ইন্ডিয়া গিয়ে 15 দিন থাকবেন এমন তো হয় না। আসসালামু আলাইকুম ভাই, যে ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেয়, এটা কি একটু দেখানো যাবে? অ্যাপয়েন্টমেন্ট অলমোস্ট যে বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট সব সেম, যেটা বাংলাদেশ থেকে হয় বাংলাদেশের বিএফএস এ সার্চ করলে পাবো, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বিএফএস এ সার্চ করলে পাবো, অলমোস্ট সব বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ অলমোস্ট সব সেম।
ওই বিএফএস এর ওয়েবসাইট থেকে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ হ্যাঁ, বিএফএস এর ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপরে আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিব। ফিনল্যান্ড, ইন্ডিয়া, এটা যেটা দিল্লি থেকে নেওয়া হয়। আপনার ওই যে ইন্ডিয়া হলে ইন্ডিয়া বা শ্রীলঙ্কা থেকে করলে শ্রীলঙ্কা, আর নেপাল যদি থাকে নেপাল থেকে করলে নেপাল, ওইভাবে আপনারা ইয়ে করে নেবেন, এটা পারবেন আপনারা। সজীব ভাই, গত ক্লাসের ভিডিওটা ডাউনলোড করা যাচ্ছে না ড্রাইভ থেকে, এটা কি কোনো সমস্যা? ওটা স্কিল প্ল্যান বলতে পারবো, ওটা আমি কাজ করি না তো, ওটা নিয়ে স্কিল প্ল্যানের সাথে যোগাযোগ করলে ওরা বলবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না, কোশ্চেন থাকলে জি, তো আমরা নেক্সট একটা ক্লাস তো আসেই কোশ্চেনের জন্য, আশা করি ওই ক্লাসে যার যত কোশ্চেন আছে ওই ক্লাসে তো হ্যাঁ, কোশ্চেনের পার্ট নেক্সট ক্লাস আমাদের শনিবারের ডিসকাশন ক্লাস থাকবে। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের এয়ার টিকেটিং নিয়ে আপনাদেরকে ব্রিফ দেবে আমাদের, যে আপনারা এখানে যদি ভিসা প্রসেসিং কোর্স করতেছেন, আমাদের নেক্সট ক্লাসে আমাদের এয়ার টিকেটিং টিকেটিং এর 10 আরো 20 মিনিটস আপনার ওখানে বক্তব্য রাখবে, তো আপনারা নেক্সট ক্লাস মিস করবেন না, ডিসকাশন ক্লাসটা। তো যেহেতু আপনারা ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আছেন, ভিসার পাশাপাশি টিকেটিং সম্পর্কে নলেজ রাখাটাও দরকার। ওই নেক্সট আমাদের শনিবারের ক্লাসে আমরা টিকেটিং নিয়ে জি, তারা সাহেব আজকে ক্লোজ করেন। আমি আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর যার যত কোশ্চেন থাকে ওগুলা নোট ডাউন করে রাখবেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামী ক্লাসের জন্য সবাই প্রশ্নগুলো নোট ডাউন করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।